শুনছিলেন দেশ বিদেশের খেলার সবশেষ খবরগুলো এক নজরে জানিয়ে দিলাম, কিন্তু আমরা আজকে কথা বলবো স্পেসিফিক বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় নিয়ে। পাকিস্তানের মাটিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ বলছিলাম আগেই। হাবিবুল বাশার সুমন আছেন আমাদের সঙ্গে, আপনারাও চাইলে অংশ নিতে পারেন, ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে। হাবিবুল বাশার কাছে জানতে চাই যে এটা আমার প্রথম প্রশ্ন, যে এটা বাংলাদেশের বেস্ট টেস্ট ভিক্টরি কিনা সিরিজ হিসাবে। ইয়েস, আমি তাই মনে করছি। আমরা তো এর আগেও টেস্ট ম্যাচ জিতেছি, রিসেন্টলি কিন্তু বাংলাদেশ টেস্ট ম্যাচ জেতা শুরু করেছে। আমরা দেশে বিদেশে আমরা টেস্ট ম্যাচ জেতা শুরু করেছি। নিউজিল্যান্ডে যে হারিয়ে এসেছি, যেটা সাবকন্টিনেন্ট যে কোনো টিমের জন্য খুব কঠিন একটা কাজ। নিউজিল্যান্ড যখন বাংলাদেশে এসেছে বা নিউজিল্যান্ডকে হারিয়েছি, আমরা ওয়েস্ট ইন্ডিজে যে সিরিজ জিতে, জিম্বাবুয়ের সাথেও একটা টেস্ট সিরিজ জিতেছিলাম, আফগানিস্তান জিতেছি, শ্রীলঙ্কার সাথেও আমরা জিতেছি, বেশ ভালো ব্যবধানে জিতছিলাম, টেস্ট ম্যাচ জিতছিলাম। বাট দিস ইজ স্পেশাল, এই টেস্ট সিরিজটা স্পেশাল। মানে আমরা যেভাবে ক্রিকেটটা খেলেছি এই টেস্ট সিরিজটাতে পাকিস্তানের সাথে, দুটি টেস্ট ম্যাচ, নট ওয়ান অফ টেস্ট ম্যাচ। সিরিজ বলেছি যে বেস্ট সিরিজ কিনা। ইউ আর অ্যাবসলিউটলি রাইট। আমরা নরমালি কিন্তু আমাদের ট্রেন্ডটা এমন যে একটা খুব ভালো ম্যাচ খেললে পরের ম্যাচটা আমরা অতটা ভালো খেলি না। অনেকটা এমন হয় যে একটা খুব ভালো ম্যাচ, পরের ম্যাচটা খুব খারাপ, প্রথমটা ভালোটা আমরা ভুলে যাই। এবার কিন্তু বাংলাদেশ সেটা করেনি। আমরা কনসিস্টেন্ট ছিলাম সব ডিপার্টমেন্টে, ব্যাটিংও কনসিস্টেন্ট ছিলাম, বোলিংয়েও খুব বেশি কনসিস্টেন্ট ছিলাম। সব বোলারই, ফার্স্টটা বোলাররা, স্পিনাররা সবাই সময় মতো ভালো বল করেছে, উইকেট নিয়েছে নিয়মিত বিরতিতে, যে টেস্ট ক্রিকেট জেতার জন্য সবচেয়ে প্রথম শর্ত, মূল শর্ত যে আপনার উইকেট নিতে হবে, সেটা করেছেন। এবং আমার মনে হয় ফিল্ডিংটা এবার খুব ভালো হয়েছে, খুব বেশি ক্যাচ আমি মিস করিনি। সব মিলিয়ে বলবো অলরাউন্ড পারফরমেন্স। টেস্ট সিরিজ কিন্তু যেটা অনেক কঠিন একটা কাজ। ওডিআই সিরিজ আপনি যদি একটা ভালো দিন যায়, আপনি কিন্তু ম্যাচ জিতে যাবেন। এবং আমরা ওডিআই দলটা কিন্তু খুব স্ট্রং। আমরা কিন্তু সাদা বলের ক্রিকেট বেশ ভালো খেলি, লাল বল ক্রিকেটে আমরা অত কনসিস্টেন্ট ছিলাম না, কনসিস্টেন্ট নই। আমাদের লাল বল ক্রিকেটে অনেক জায়গায় উন্নতির ব্যাপার ছিল, স্পেশালি বোলিং ডিপার্টমেন্টে, ফাস্ট বোলিং ডিপার্টমেন্টে। আমাদের একটা কথা হতো যে বাংলাদেশ 20 উইকেট নিয়মিতভাবে নিতে পারে না। বাট এই সিরিজেই যেটা করলাম, ওয়ান অফ টেস্ট, আপনি প্রথমে যেটা বলেছেন অন্যতম সিরিজ কিনা, এটা অন্যতম সিরিজ এই কারণেই যে আমরা দুটি টেস্ট ম্যাচে কিন্তু আমাদের বোলাররা ভালো করেছে, উইকেট নিয়েছে, আমাদের ব্যাটসম্যানরা সময় মতো রান করেছে, ডিফিকাল্ট কন্ডিশনে রান করেছে, ভালো কন্ডিশনে রান করেছে। সব মিলিয়ে বলবো এই সিরিজটা আসলে স্পেশাল। এবং ঘরের মাটিতে টেস্ট জেতা, ঘরের বাইরে টেস্ট জেতার মধ্যে অনেকখানি পার্থক্য থাকে, আপনি জানেন। এবং পাকিস্তান কিন্তু যদিও তাদের রিসেন্ট পারফরমেন্স দেশের মাটিতে অত ভালো না, পাকিস্তান মাটিতে অত ভালো না, বাট পাকিস্তান সবসময় একটা টাফ সাইড যে কোনো ফর্মেটে। তাদেরকে তাদের মাটিতে 2-0 হারানো একটা অবশ্যই বিশেষ কিছু। আমার কাছে তো ভেরি স্পেশাল। আমার মনে হয় যে হ্যাঁ, এটা আমরা যত সিরিজ খেলেছি সোফার ফ্রম 2000, আমার মনে এটা আমাদের বেস্ট সিরিজ। ওকে, এমনিতে এই সিরিজ জয়ের পেছনে আপনি যদি বোলার এবং ব্যাটার দুটো ডিপার্টমেন্টকে আমি আলাদা করি, কৃতিত্বটা বেশি কম কার? কম মানে বেশি, মানে কাকে বেশি দিবেন, মানে একটু বেশি কার একটু কম কার? আমার ইটস এ ডিফিকাল্ট চয়েস। কারণ আপনি দুটি টেস্ট ম্যাচে দেখেন, আমরা মনে হয় আমরা কি চাই, কন্ট্রিবিউশন চাই, সময় মতো কন্ট্রিবিউশন চাই। আমি যদি এভাবে চিন্তা করি, আমরা যদি প্রথম টেস্ট ম্যাচটা দেখি, একটা ফ্ল্যাট উইকেটে, প্রথম টেস্ট ম্যাচটা কিন্তু একটা ফ্ল্যাট উইকেটে খেলা হচ্ছে, সেখানে ফার্স্ট হার বোলারদের জন্য খুব বেশি কিছু ছিল না, স্পিনারদের বলেও তেমন কিছু হয়নি। সেখানে পাকিস্তান প্রথম ইনিংসে একটা ভালো টার্গেট করেছে, 450+, কিন্তু যখন আপনি করবেন আপনি সেফ সাইডে চলে যাবেন, সেখান থেকে সেই রানটা টপকে যাওয়া, একটা লিড নেওয়া, পাকিস্তান দলকে চাপে ফেলা, ব্যাটসম্যানদের এখানে কৃতিত্ব অবশ্যই। মুশফিক রহিম প্লেড ওয়ান্ডারফুল ইনিংস, সাদমান খুব কার্যকরী একটা ইনিংস খেলেছে, মিরাজ একটা ভালো ইনিংস খেলেছে, সেখানে আমরা লিড নিয়েছি। তারপরে যখন সেকেন্ড ইনিংস আমরা পাকিস্তানের সেকেন্ড ইনিংস আমরা বোলিং করেছি, তখনও কিন্তু উইকেট তেমন কিছু হয়নি। মানে উইকেট নর্মালি যেটা হয় যে ওই 4 ডেতে 5th উইকেট ব্রেক করে, বলটা আপ অ্যান্ড ডাউন হয়, পেসটা ভ্যারি করে, বাউন্সটা ভ্যারি করে, তেমন কিন্তু খুব একটা কিছু হয়নি 4th ডে 5th ডে উইকেট হিসাবে। সেখানে কিন্তু আমাদের বোলাররা কিন্তু পাকিস্তানকে অল আউট করেছে, আমাদের জয় পেজার ক্ষেত্রে তৈরি করে দিয়েছে, সেখানে বোলারদের কৃতিত্ব দিতে হবে, প্রথম ব্যাটসম্যান বোলার। এবং সেকেন্ড টেস্ট ম্যাচে যদি দেখেন, আমাদের বোলাররা ফার্স্ট টেস্টে ভালো বোলিং করেছে, ব্যাটসম্যানরা ফেল 26/6। তখন একটা কথা হচ্ছিল যে আমরা 66 করতে পারবো কিনা, ফলন এড়াতে পারবো কিনা। সেখান থেকে কিন্তু একটা ওয়ান্ডারফুল পার্টনারশিপ লিটন এবং মিরাজের। পাকিস্তানের রানটার কাছাকাছি তারা বেশি বড় লিড নিতে পারেনি, মাত্র 12 রান লিড নিতে পেরেছে। পাকিস্তান যখন সেকেন্ড ইনিংস ব্যাটিং করতে নেমেছে,
তখন বোলাররা যেই বোলিংটা করেছে সেটা কিন্তু স্পেশাল। কারণ যদি তখন ওই বোলিংটা না করতো, পাকিস্তান 250+ রান করে ফেলতো। 185 রানও কিন্তু অনেক, বাট 250+ করে দিলে কিন্তু ব্যাপারটা আরও কঠিন হতো। বোলার সেটা করতে দেননি। আবার বাংলাদেশ যখন ব্যাটিং করতে নেমেছে, ফোর্থ ইনিংসে 5th ডেতে ব্যাটিং কিন্তু সবসময় ডিফিকাল্ট। আমরা সেই কঠিন কাজটা কিন্তু খুব সহজেই করতে পারি। সহজে মানে কি, কোনো সমস্যা হতে দেই। তো এই ক্ষেত্রে আপনি যদি পুরো বিশ্লেষণ করেন, আমার জন্য খুব ডিফিকাল্ট কাউকে এগিয়ে রাখা। বাট একটা সিগনিফিকেন্ট স্পেশাল বিষয় অবশ্যই ছিল এই টেস্ট ম্যাচ সিরিজে আমাদের ফাস্ট বোলারদের উত্থানটা। আমি সেটাই বলতে চাচ্ছিলাম যে উত্থানটা, মানে আপনি উত্থানটা কেন, মানে এই প্লেয়াররাই তো আগেও খেলেছে, মানে আপনার কাছে কি মনে হয়েছে যে এবার কি তারা এক হয়ে একজন আরেকজনকে সাপোর্ট দেওয়া, কিংবা ধরেন শরীফুলের ইনজুরিতে আরেকজন তাসকিন এসে যাওয়া, যে যখন সুযোগ পেয়েছে সেই কাজটা করতে পেরেছে, নাকি আসলে ইউটিলিটি করা আর কি, পুরো পিচের ব্যবহারটা সঠিকভাবে করা, কোন জায়গাটায় তারা এগিয়ে গেছে এবার? এরাই তো খেলেছে আগেও আমাদের টেস্টে। আমার কাছে মনে হচ্ছে লাল বলে পেস বোলারদের মধ্যে একটা ভালো প্রতিযোগিতা তৈরি হয়েছে। ইনফ্যাক্ট 4-5 বছর আগে যখন আমরা টিম করতে যেতাম, টেস্ট টিম যখন করতে যেতাম, আমাদের 4 জন কি 5 জনের মধ্যে সীমাবদ্ধ থাকতো। সাদা বলে আমাদের সমস্যা ছিল না, সাদা বলে সবসময় অপশন থাকতো। লাল বল করতে গেলে আমাদের সব সীমাবদ্ধ ছিল। আমার যে আমাদের ঘরোয়া ক্রিকেটটার যে পরিবর্তনটা এসছে, সেটা একটা অনেক বড় ভূমিকা রেখেছে ফাস্ট বোলারদের এই উত্থানের পিছনে। আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেট কিন্তু এখন বেশ বাউন্সি এবং সিমিং ট্র্যাকে খেলা হয়। গত 4-5 ইয়ার্স ধরে কিন্তু ফার্স্ট ক্লাস ম্যাচ শুরু হচ্ছে 6 মিলি গ্রাস, 4 মিলি গ্রাস তো নর্মাল, সব অনেক সময় 6 মিলি গ্রাস রেখেও খেলি আমরা। এখন কিন্তু সব টিমগুলিতে 3 জন ফাস্ট বোলার দলগুলি খেলান। বোলারগুলি কিন্তু আস্তে আস্তে উঠে এসছে। নাহিদ রানে কিন্তু আগেকার যদি সময় থাকতো তাহলে কিন্তু হয়তো যেটা ছিল তখন স্পিনাররাই বেশি খেলতো, পেস বোলার খেলানো হতো না, সুযোগই হতো না। এই আমি শুধু নাহিদ রানের কথা বলছি, কিন্তু আরও কিন্তু ফাস্ট বোলার আছে তারা এখন নিয়মিতভাবে খেলছে, ভালো করছে। আমাদের ফাস্ট বোলারদের মধ্যে প্রতিযোগিতা তৈরি হচ্ছে একটা। দেখুন শরীফুল ইসলাম কিন্তু খুব ভালো করেছে, শরীফুল খেলেন, তাসকিন চলে এসছে। সো উই আর নট মিসিং মাচ ইন এনি প্লেস। প্লাস খালেদ ভালো করছে টেস্ট ম্যাচ, খালেদ এখন সুযোগ হচ্ছে না। ইবাদত হোসেন আমাদের ওয়ান অফ দ্য মেন ফাস্ট বোলার ইন টেস্ট ম্যাচ, ফিট হচ্ছে কিন্তু তার জায়গা পেতে হলে তাকে সংগ্রাম করতে হবে। আমাদের এই প্রতিযোগিতা খুব ইম্পর্টেন্ট ছিল। আর কোচেসদের একটা ভূমিকা তো অবশ্যই আমি বলবো, কারণ আপনি যদি দেখেন নাহিদ রানার প্রথম ইনিংসে কিন্তু একটু ইয়াস বিট টু শর্ট, সেকেন্ড ইনিংসে খুব বেশি কিন্তু অভিজ্ঞতা নেই টেস্ট ম্যাচ খেলা না। সেকেন্ড টেস্ট ম্যাচে কিন্তু খুব দ্রুত নিজেকে শুধরে নিয়েছে এবং তার লেন্থটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে, খুব বেশি পিছিয়ে করেনি, সামনে করেনি, একটু মিক্স আপ করেছে, যেটা ওর সমস্যা প্রথম দিকে থাকতো আমরা দেখতাম নাহিদ রানার ক্ষেত্রে। আমাদের এখানে কোচদের একটা বড় ভূমিকা এবং হি লিসেন, এবং আমার কোচদের একটা ভূমিকা তো আছেই। আর অ্যালান ডোনাল্ড একটা কাজ করে দিয়ে গেছে আমার কাছে মনে হয়, স্কিল অনুযায়ী আমি কতটুকু করে সেটা বলবো না, বাট আমার মনে হয় অ্যালান ডোনাল্ড যে জিনিসটা সবচেয়ে মূল্যবান একটা কাজ করেছে বোলারদের মধ্যে, অ্যালান ডোনাল্ডের মধ্যে যেটা ছিল খুনে মানসিকতা, অ্যাগ্রেশন, আমাদের সেটা তারা তৈরি করে দিয়েছেন। আপনি দেখেন এখন হাসানও কিন্তু উইকেট নিয়ে সেলিব্রেট করছে, এবং বোলারদের মধ্যে যে অ্যাগ্রেশনটা দরকার টেস্ট ম্যাচে জেতার জন্য, এটা কিন্তু বডি ল্যাঙ্গুয়েজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমার অ্যালান ডোনাল্ড এই জিনিসটা বোলারদের মধ্যে তৈরি করে দিয়ে গেছেন। ওকে, মানে সেটা আপনার মনে করেন 152 কিলোমিটার আমি দেখছিলাম যে নাহিদ রানা বাংলাদেশের ফাস্টেস্ট বোলিং, মানে বাংলাদেশের কেউ 150+ বল করতে পারে, এইটা কি আপনার কাছে একটু অবাক লেগেছে কিনা, নাকি নাহিদ রানা এরকম করতে পারে ভাবতেন আপনি? একটা জিনিস মিসিং ছিল আমাদের ইন পাস্ট, আমাদের ফাস্ট বোলার অত লম্বা হতেন না। আমরা সাদত হোসেনকে দেখেছি, মাশরাফিকে দেখেছি, কিন্তু তাছাড়া জেনারেলি কিন্তু আমাদের ফাস্ট বোলারদের হাইটটা অত বড় হতো না। নাহিদ রানা কিন্তু কোয়াইট টল, শুধু 152 না, যেহেতু ওর হাইটটা একটু বেশি, ও কিন্তু একটু বাড়তি বাউন্সে পেয়ে থাকেন, সেটা কিন্তু ওর আরও বড় মূল অস্ত্র বলে আমি মনে করছি। পেস তো আছে ডেফিনেটলি। আমি যখন ফার্স্ট ক্লাসকে দেখতাম, এটা সবসময় একটু মনের মধ্যে থাকতো যে আমি একটা বোলার দেখবো যে এরকম গতিতে বল করতে পারে। আমাদের খুব বেশি ছিল না, 4-5 বছর আগে খুব বেশি ছিল না, বাট এখন মনে হয় শুধু নাহিদ রানা আমাদের মধ্যে, আই থিঙ্ক মুশফিক হাসানও জোরে বল করতে পারে, সেও বেশ লম্বা, ভেরি ওয়েল বিল্ড। আরও কয়েকজন, শাহিন আলম নামে একজন আছেন, সেও 6+। আমাদের কিছু পাইপলাইনে কিছু বোলার আছে যারা কিন্তু হাইট খুব ভালো, বাট আমরা এটাতে দেখার একটা বিষয় ছিল অবশ্যই যে আমাদের কোনো বোলার 150+ বল করবে। এখন কিন্তু ওয়ার্ল্ড ক্রিকেট 150+ বোলার খুব বেশি নেই, 140 পাবেন, 150 কিন্তু খুব বেশি পাবেন না, হাতে কোনো একজন কি দুজন আছে মনে হয় 150-তে বল করতে পারে, সেটা খুব স্যাটিসফাইং। এবং শোয়েব আখতারের কথা শুনেছেন কিনা আমি জানি না, শোয়েব আখতার বলেছে যে তার রেকর্ডটা নাহিদ রানাই ভাঙতে পারে, তিনি এমন কথাও বলেছেন গতকাল পরশু তার ইউটিউব চ্যানেলে নিজে বলেছেন।
বয়স কিন্তু খুব বেশি হয়নি ছেলেটার। শুরুতেই যখন শুরু করেছিল তখন যেটা প্রথম দিকে আপনাকে যদি ভালো করে একটু ওভার ইউজড হয়, তখন এখনও কিন্তু শরীরটা তৈরি হয়নি। আমরা যদি 1-2 বছর ওকে একটু ভালোভাবে মেনটেন করতে পারি, বিকজ ও একটা ইনজুরি কিন্তু অলরেডি পড়ে গিয়েছিল এবং একটা সিজন কিন্তু মিসও করেছে ইনজুরির কারণে। এই সময় যদি আমরা একটু সাবধানে করে ব্যবহার করি, 1-2 বছরের মধ্যে কিন্তু শরীরটা পুরোপুরি তৈরি হয়ে যাবে। আমার মনে হয় এখন যেই গতিতে বল করছে এর থেকে বেশি গতিতে বল করার পক্ষে সম্ভব। অবশ্যই আমরা আরও কথা বলবো আপনার সঙ্গে। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসতে চাই। ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে আমাদের সঙ্গেই থাকবেন। বিরতির পর আবারও ফিরে এলাম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমরা কথা বলছি পাকিস্তানের মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয় নিয়ে। আমাদের সঙ্গে আছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। আমরা প্রথমেই জানতে চাই যে দেশের এই পরিস্থিতি প্লেয়ারদের উদ্বুদ্ধ করেছে কিনা, এ নিয়ে পক্ষে বিপক্ষে অনেক কথাই আছে। যে কেউ বলছেন যে ম্যানেজমেন্ট তো সবই পুরনো, তারাই চালিয়ে নিয়েছে, আবার কেউ বলছে যে এই ঘটনা প্লেয়ারদেরকে আসলে মেন্টালি উদ্বুদ্ধ করেছে ভালো খেলতে। আপনি কোন পক্ষের? আমার মনে হয় সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা ছিল, প্লেয়াররা ফোকাস থেকেছেন। ইটস নট ইজি, মেন্টালি কিন্তু ডিস্টার্ব সবাই ছিলেন এবং সবারই কিন্তু একটা মন আছে না, সবাই হার্ট হয়েছে, সবাই কিন্তু চিন্তায় ছিল সব বিষয় নিয়ে। কিন্তু এই সময় ফোকাস থাকাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল এবং এর আগে কিন্তু প্র্যাকটিসের সুযোগ খুব একটা পানেনি। একটা বড় সুবিধা ছিল আমার মনে হয় যে এ টিমের ট্যুরটা প্রায়র টু টেস্ট সিরিজ, সেটা অনেক কাজে লেগেছে। 6-7 জন ছিলেন, সেইটা কাজে লেগেছে। আমাদের ট্রেনিং কিন্তু চলছিল, ট্রেনিং প্রোগ্রাম, টাইগার্সের ট্রেনিং প্রোগ্রাম চলছিল, বাট এই সময় কিন্তু খেলোয়াড়রা কিন্তু মনোযোগটা ধরে রেখেছিলেন খেলার প্রতি। ইট ওয়াজ ভেরি ইজি ফর দ্য প্লেয়ার্স যে বলা যে আমরা ডিস্ট্রাকটিভ হয়েছি, আমরা অনুশীলন করতে পারিনি, আমরা ছিলাম যার জন্য আমাদের পারফরমেন্স ভালো হয়নি, সেটা বললে কিন্তু হয়তো অনেকে মেনে নিতেন। বাট তারা সেদিকে যাননি, তার কোনো অজুহাতে যাননি, ভালো খেলতে চেয়েছেন এবং মনে হয় যে তারা ওইটাও মনে করেছেন ভালো খেললে নিশ্চয়ই এই সময় কারো মনে একটু হলে আনন্দ পাবেন দেশের মানুষ, সেটা নিশ্চয়ই হয়তো কাজ করেছে। বাট আমার কাছে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মনে হয় যে এই সময়ে ফোকাস থাকাটা খুব ইম্পর্টেন্ট। দিস গাইজ আর প্রফেশনালস এবং একজন পেশাদার ক্রিকেটার যেটা করার দরকার ছিল তারা কিন্তু এই সময়টা ঠিক সেটাই করেছেন, নিজের কাজটা ঠিক মতো করেছেন, খেলায় ফোকাসটা সবসময় রেখেছেন। ওকে, তার মানে কি আপনি বলতে চান যে মানে এই ফোকাসটা বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে যেভাবে রাখলো, সামনের সিরিজটা ইন্ডিয়ার সঙ্গে একই ফোকাস রেখে একই ধরনের পারফরমেন্স কি করা সম্ভব? ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আমাদের যেটা সমস্যা ছিল টেস্ট ক্রিকেটে, কনসিস্টেন্সি, পাকিস্তান সিরিজ সেটা আমরা করতে পেরেছি। আমরা আত্মবিশ্বাস, আমার মনে হয় টিমটা এখন কনফিডেন্ট, তাদের এখন আত্মবিশ্বাস আছে যে যেহেতু আমাদের বোলিংটা এখন ভালো হয়ে গেছে, যদি ব্যাটিংটা ভালো হয় তাহলে আমরা যে কারোর সাথে ভালো করতে পারবো। ইন্ডিয়া তো টাফ সাইড, ডেফিনেটলি ইন্ডিয়ান টিম সবসময় টাফ সাইড, বাট ইন্ডিয়া কিন্তু রিসেন্টলি কিছু টেস্ট ম্যাচ জিতেছে সাবকন্টিনেন্ট বাইরের টিমের সাথে স্পিন ট্র্যাক বানিয়ে, আপনি দেখেছেন। আমাদের সাথে নিশ্চয়ই ইন্ডিয়া তেমন উইকেট বানাবেন না, যদি সুইমিং কন্ডিশন দেয় সেটাও আমাদের জন্য খুব একটা সমস্যা হবে না। আমাদের মনে হয় ব্যাটসম্যান যদি ভালো করে তাহলে ইন্ডিয়া সিরিজ ভালো করা সম্ভব। আর ফোকাসটা যেহেতু আমরা এসে গেছে, আমাদের মনে একটা ট্রেন্ড চালু হয়েছে, বিশ্বাসটা হয়ে গেছে, এটা যদি আমরা ধরে রাখতে পারি, আমাদের শুধু ইন্ডিয়া সিরিজ না, আমাদের পুরো এই সাইকেল যেটা শুরু হয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের, এই সাইকেলটা অনেক কাজে লাগবে। এর আগে কিন্তু টেস্ট সাইকেল আমরা খুব ভালো করিনি, আমরা একদম তলানির দিকে থাকতাম। আমরা এখন আমরা 4 নম্বরে চলে এসেছি। এর আগে একটা টেস্ট ম্যাচ জিতেছি, শুধু এই সিরিজ না, তার আগেও জিতেছি এই সাইকেলে। তো যদি আমরা ইন্ডিয়া ভালো করতে পারি, ডেফিনেটলি পরবর্তী যে ম্যাচগুলি থাকবে এই সাইকেলে, সেখানে ভালো করতে পারবো। মানে এই আত্মবিশ্বাসটা আমাদের অবশ্যই কাজে লাগানো উচিত। এবং এই ফরম্যাটেও আপনি যেটা বলছেন যে আপনারা যখন দল করতেন ওয়ান ডে ফরম্যাটটা একটা কম্বিনেশনটা ফিক্স থাকতো, টেস্টেও কি এখন একটা বাংলাদেশের দলটা একটা স্টেবল কম্বিনেশনে চলে এসছে কিনা? ওপেনিংটা আমি এখন মনে করি আরও একটু ভালো হওয়া উচিত। সেটা কি জয় আসবে? জয় আসলে যেটা হয় ব্রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশনটা তৈরি হয়, যেটা কারণ আমাদের এখন পরপর 4 জন লেফট হ্যান্ডি ব্যাটসম্যান হয়ে যায়, টপ 4-এর 4 জনই লেফট হ্যান্ডি, যেটা আসলে ঠিক চিন্তা বলবো না, একটু আনইউজুয়াল। একজন রাইট হ্যান্ডে থাকলে হয়তো একটু হলেও একটু থাকে, বৈচিত্র্য থাকে, কিংবা বোলারদের একটু লাইন ভাবতে হয়, সেটা একটা ইস্যু। বাট যদি 4 জন যদি ভালো করে আমার কোনো সমস্যা নেই, বাট ওপেনিংয়ের পার্টনারশিপটা সলিড হওয়ার খুব ইম্পর্টেন্ট। দেখুন আমাদের এই 4 ইনিংসে কিন্তু শেষ ইনিংসটাতেই আমরা 50+ পার্টনারশিপ করতে পেরেছি, বাকিগুলি কিন্তু একজন ওপেনার রান করেছেন, কিন্তু ওপেনিং পার্টনারশিপটা কিন্তু বড় হয়নি। পাকিস্তানে কিন্তু যেই আমরা যখন টেস্ট ম্যাচ দেখেছি, নতুন বলের পরে কিন্তু বলটা তেমন একটা সাহায্য করেনি। তো নতুন বলের যেই শাইন অফ করাটা, সেটা কিন্তু ওপেনারদের প্রথম দায়িত্ব, সেটা কিন্তু আমি চাই আরও ভালো হোক। এবার ভালো
সেকেন্ড টেস্টের ফোর্থ ইনিংসে যে আমরা ভালো করেছি বাট আরও ভালো হওয়া উচিত বলে আমি মনে করি। সেটা ছাড়া আমার মনে হয় যে আর তেমন কিছু দেখার নেই, বিকজ ব্যাটিংটা আমার মনে হয় এখন সলিড। ব্যাটিংটা মিরাজ ব্যাটিং 8, তার মানে আমাদের ব্যাটিংটা খুব ভালো, 8 নম্বর পর্যন্ত 8 নম্বর সলিড ব্যাটসম্যান, যেটা খুব কম দলেরই আছে। ইটস এ ব্লেসিং ফর বাংলা এনি টিম। যে সাকিব মেহেদী মিরাজ দুজনেই জেনুইন অলরাউন্ডার। সো সেদিক দিয়ে ঠিক আছে আমার মনে হয়। এবং ফাস্ট বলার যদি ফিট থাকে, আমাদের স্পিনিং মিরাজের একটা তো ছিল যে মিরাজ দেশের মাটিতে যত ভালো বিদেশি মাটিতে অত ভালো না। মিরাজ কিন্তু প্রমাণ করেছে সে এখন বিদেশি মাটিতেও ভালো করতে পারে, উইচ ইজ এ ভেরি পজিটিভ মুভ ফর বাংলাদেশ টেস্ট টিম। মিরাজের কথা আপনি বলেন, আমি একটু বলি যে মিরাজ কি আনলাকি আপনি মনে করেন যে টি-20 ফরম্যাটেও চান্স পাচ্ছে না? টি-20 ফরম্যাটে ধরুন শেখ মেহেদী খেলে মিরাজ জায়গায়, দুজন সিমিলার কাইন্ড অফ বোলার। সেখানে হয়তো টিম ম্যানেজমেন্ট চিন্তা করেছে যে একই রকম বোলার হয়ে যাচ্ছে, তাকে বেছে নিয়েছে। বাট আমার মনে হয় যে মিরাজ কাইন্ড অফ প্লেয়ার, আপনি যেখানে দেন সেখানে ভালো করবে। সবসময় মিরাজকে আপনি ওই ম্যান ইন ক্রাইসিস বলা হয়, ম্যান ইন ক্রাইসিস থিওরি দিয়ে সবসময় আসলে মিরাজকে জাজ করা যায় না। একটা সময় যে ছিল মিরাজকে নিয়ে যেহেতু টেস্ট টিম নিয়ে বেশি ভাবা হতো, ওয়ানডে বেশি ভাবা হতো, অনেক সময় হয় যে 3টা ফরম্যাট খেললে একটা বোলারের লেন্থটা একটু চেঞ্জ হয়ে যায়, কারণ টি-20 লেন্থটা একটু ডিফারেন্ট হয়। তো একটা দিকের বেশি ফোকাস করার জন্য যেহেতু অপশন ছিল, অনেক দল কিন্তু এটা করে থাকেন, সেখানে যখন কাছাকাছি দুজন থাকেন একজনকে একটু ঘুরিয়ে ফিরে খেলানো হয়। বাট মিরাজ কাইন্ড অফ প্লেয়ার, আপনি তাকে যে কোনো জায়গায় যে কোনো সময় ইউজ করতে পারেন, যে কোনো ফরম্যাটে। একদমই শেষের দিকে চলে এসেছি, চন্ডিকা হাথুরু সিং এর কি ভবিষ্যৎ? মানে এই সিরিজ শেষে তার একটা ভবিষ্যৎ সম্পর্কে ক্রিকেট বোর্ড সভাপতি, নতুন সভাপতি বলেছেন যে তিনি বলবেন, এবং লং রানে তিনি চান না সেটাও বলে দিয়েছেন। কিন্তু হাথুরু সিং এর এই সাকসেসে অবদান কতটুকু আপনি দেখেন? কোচ কিন্তু অনেকদিন ধরে কাজ করছেন। আমার মনে হয় শুধু হাথুরু সিং না, আমার মনে হয় যারা লোকাল কোচিং স্টাফও কিন্তু, আমাদের যে পুরো কোচিং স্টাফ সবাই কিন্তু কাজ করেছেন, কাজ করে আসছেন ফর পিরিয়ড অফ টাইম। এই রিসেন্টলি কিন্তু আমাদের লোকাল কোচরাও কাজ করেছেন, তাদেরকেও কিন্তু আপনাকে দিতে হবে। টাইগার্সের পুরো ক্যাম্পটা তো আমাদের লোকাল কোচরাই করেছেন, এবং প্লেয়াররা তারা এই লোকাল কোচদের আন্ডারে কোচিং করে তারপর পাকিস্তান গেছেন, তো ক্রেডিট তাদেরকেও দিতে হবে। চন্ডিকা হাথুরু সিং এর কন্ট্রাক্ট সম্মত চ্যাম্পিয়ন্স ট্রফি আগামী বছর ফেব্রুয়ারি মার্চ, খুব বেশি সময় নেই। চ্যাম্পিয়ন্স ট্রফি যে ইম্পর্টেন্ট ট্যুর, এই সময় এসে একটা নতুন কোচ এসে কিন্তু নতুন চিন্তাভাবনা নিয়ে আসেন, এবং তার টিমটাকে বুঝতেও কিন্তু সময় লাগে। তো এত শর্ট টাইমে, এবং আমি মনে করি যে যদি কাউকে আনতে হয় একটু সময় নিয়ে যোগ্য কাউকে নিয়ে আসা উচিত, এবং যিনি আসবেন তাকে তো অ্যাটলিস্ট 2 বছর কিংবা 4 বছর সময় দিতে হবে। আপনি কাউকে তাড়াহুড়ো করে কাউকে নিয়ে আসা আমার মনে হয় সেটা ঠিক হবে না, বিকজ আপনি চান প্রপার লোক। আমরা একটা কথা বলে থাকি না, নো কোচিং ইজ বেটার দেন ব্যাড কোচিং। খারাপ কোচেতে কোনো কোচ না থাকে বরং ভালো, বাট যখন কাউকে আনাবে আমার মনে হয় একটু পর্যালোচনা করে যেই কোচটা ভালো তাকে আনা উচিত, এবং তাকেও সময় দেওয়া উচিত। তাকে সময় দিতে হবে। তার মানে মানে এই মূল্যায়নে আপনি হাথুরু সিং এরকে রাখার পক্ষে, এই যেহেতু তার চুক্তিটা আছে টিল 20 চ্যাম্পিয়ন্স ট্রফি মেবি, বিকজ চ্যাম্পিয়ন্স ট্রফির খুব বেশি সময় নেই। চ্যাম্পিয়ন্স ট্রফি যদি অক্টোবর নভেম্বর হতো তাহলে হয়তো উই ক্যান থিঙ্ক অ্যাবাউট ইট, বাট যেহেতু ফেব্রুয়ারি মার্চে 6 মাস সময় আছে, এই সময়ের মধ্যে যদি ভালো কোচ পাই আই থিঙ্ক আমার মনে হয় সে চিন্তা করতেই পারেন। বাট এই সময় আমি যেটা বলতে চাচ্ছি যে কোচ যে নিয়ে আসবেন তাকে যেন একটু সময় নিয়ে ভালো, এবং দলটা যেন আবার অস্থির না হয়, মানে সেই জায়গাটায় চান। আমরা একদমই শেষ কথা বলতে চাই যে এই সাকসেসটা টেস্ট ক্রিকেটে বাংলাদেশের কি মনোযোগ বাড়াবে, আগ্রহ বাড়াবে, কিংবা টেস্ট ক্রিকেটে সাকসেস কি আমাদের বাড়বে? এক কথায় যদি আপনাকে জানতে চাই এই সাকসেসের পরে। দুই কথা বলি প্লিজ। আমার মনে হয় একটা পিরিয়ড অফ টাইম গিয়েছিল, উই ফিল দ্যাট টেস্ট ক্রিকেটের প্রতি মানুষের আগ্রহ কমছে, খেলার আগ্রহ কমছে, স্পেশালি টি-20 ইন্ট্রোডিউস হওয়ার পরে। অনেকেই সাদা বলটা বেশি খেলতে যাচ্ছেন, বিকজ কম কষ্ট, ইনস্ট্যান্ট সাকসেস, অর্থ বেশি, পরীক্ষা কম দিতে হয়। টেস্ট ক্রিকেট কিন্তু সারাক্ষণ পরীক্ষা দিতে হয়, আপনার ফিজিক্যালের সবচেয়ে বড় টেস্টটা নেবে, আপনি স্কিলের সবচেয়ে বড় টেস্টটা নেবে। তো অনেকেই কিন্তু স্কিপ করার চেষ্টা করতেন, টেস্ট ক্রিকেট অতটা এনজয় করতে চাইতেন না। আর আমার মনে হয় এই সাকসেসটা ডেফিনেটলি সেটা চেঞ্জ করবে, কারণ যে কোনো ফর্মেটে ভালো করতে হলে ওই ফর্মেটে এনজয় করতে হবে। ইংল্যান্ড টিম খুব ভালো খেলে, বিকজ তার টেস্ট খেলাটা খুব এনজয় করে। ধন্যবাদ আপনাকে হাবিবুল বাশার আমাদের সময় দেওয়ার জন্য। আমাদের সময় শেষ হয়ে গেছে, আজকের মতো এখানেই শেষ করছি। আবারও অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দলকে পাকিস্তানের অসাধারণ সাফল্যের জন্য।